প্রতি মুহূর্তে বার্তা কক্ষে আসে অসংখ্য তথ্য উপাত্ত, আর সেই তথ্য উপাত্তগুলো বিশ্লেষণ করেই তৈরি হয় এক একটি সংবাদ। গুরুত্ব বিবেচনায় সেই সংবাদই হয়ে ওঠে আলোচিত ঘটনা কিংবা শীর্ষ খবর। প্রতিদিন ঠিক এই সময়টা আমরা হাজির হয়ে যাই দেশ টেলিভিশনের পর্দায় উল্লেখযোগ্য সংবাদগুলোর পর্যালোচনা নিয়ে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ সন্ধ্যার আজকের আয়োজনে। আমি ফারনাজ জুই রয়েছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজকের আলোচনার বিষয় রাষ্ট্র বিনির্মাণ ও রাজনৈতিক পরিবেশ। এই আলোচনার স্টুডিওতে আমার সঙ্গে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন ডক্টর হাসানাত আলী, অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়। সেই সঙ্গে আরও আছেন ইলিয়াস খান, সিনিয়র সাংবাদিক ও সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব ইলিয়াস খান, আলোচনাটা আপনাকে দিয়ে শুরু করি। গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে সই করল বাংলাদেশ। সেই সঙ্গে গত 14 বছরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে অন্তর্বর্তী সরকার 5 সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে। স্বাধীনতার পর এই প্রথম গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন হলো। এই বিষয়টি নিয়ে আপনার বিশ্লেষণ। আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক অধ্যাপক হাসনাত আলী এবং অনুষ্ঠান যারা শুনছেন, এটি অত্যন্ত আজকে আনন্দদায়ক সংবাদ। কারণ আমরা জানি যে অনেক মানুষ গুম হয়েছে। আপনি বলেছেন যে আমি জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলাম। প্রেস ক্লাবের সামনে প্রায় এই যে মায়ের ডাক, অন্যান্য বিভিন্ন সংগঠন প্রোগ্রাম করতো, ভিতরে করতো। এবং যখন বাচ্চারা তাদের বাবা হারানোর বা আপনজন হারানোর কথা বলতেন, মা কাঁদতেন, ওয়াইফ কি বলে যে তিনি কথা বলতে পারতেন না, সবসময় আমাকে নাড়া দিত। এবং এটা তো দীর্ঘদিন ধরে ঘটেছে। ধরুন 600-র বেশি লোককে গুম করা হয়েছে। গুম করা একটি সবচেয়ে মর্মন্তুক দিক হচ্ছে যে আপনি জানতে পারছেন না যে তিনি বেঁচে আছেন না নাই। এটা কিন্তু বিরাট পেইন একটা। এবং আমার খুব আজকে বলতে কষ্ট হচ্ছে, আমি একবার চিটাং যাচ্ছিলাম, তো আমাদের একটা ছোট ভাই ও কমলাপুর ট্রেন স্টেশনে আমার জন্য টিকিট নিয়ে আসলো, ছাত্রদল করতো। সেই ছেলেটি 2 দিন না 3 দিন পরে শুনি যে তাকে মেরে ফেলা হয়েছে, ক্রসফায়ার দেওয়া হয়েছে। এরকম মানবাধিকার তো গত 15.5 বছর যে দুর্বিনীত শাসন আমল ছিল প্রচুর ছিল। তো আজকে স্বাক্ষর করেছে, এটি আমাদের জন্য, বিশেষ করে যারা মানবাধিকার বিশ্বাস করে, বিশেষ করে যারা মানবিক রাষ্ট্র চায়, তাদের জন্য এটি বিরাট আনন্দের সংবাদ আমি বলবো। একই সঙ্গে যে 5 সদস্যের কমিটি করা হয়েছে, এটি অত্যন্ত ভালো। যদিও আওয়ামী লীগের স্বাধীনতার পর প্রথম শাসন আমলে আমি কয়েকটি লেখা পড়েছি, তখনও গুম করা হতো নাকি আমি দেখেছি। আর ক্রসফায়ার তো ছিলই, কমরেড সিরাজ সিকদারের যে হত্যা করার মধ্যে দিয়ে ক্রসফায়ার তারা শুরু করেছিল এবং তখন গুমও হয়েছিল। আমি একজন ভদ্রমের একটি লেখা পড়েছি। তো এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে, এবং আমরা তো এগুলো জানতাম না। এই যে দেখুন, কেন ইমাজিন একটা মানুষকে 8 বছর, 9 বছর, 10 বছর আয়না ঘরে রেখে দেওয়া হয়, তার ঘরে আলো নেই, তার শ্বাস নেওয়ার ভালো সুযোগ নেই, কত ধরনের পেইন। কিন্তু এই রাষ্ট্রটি ঘটেছে, এই রাষ্ট্রটি ঘটেনি। সুতরাং এই যে কমিটি হয়েছে, আমি আশা করতে চাই যে যথাযথ তদন্ত করে যে এই আয়নাঘর যারা সৃষ্টি করেছে, এই গুমের সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত করে বিচার আওতায় আনা উচিত। কারণ আমাদের এখানে কিন্তু নানা ফাঁকফোকর আছে। ফাঁকফোকর এর তো বলছে, যেমন যে সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন যে তার পিয়ন 400 কোটি টাকার মালিক। কিন্তু উনি যে 400 কোটি টাকা কিভাবে বানালেন, সহযোগিতা কারা করেছে, কারো নাম নেই, কিন্তু শুধু ওনাকেই বলা হয়েছে। তারপরে যে বেনজির সাহেব 1,000 কোটি টাকা বানিয়েছে, শুধু ওনার কথাই কিন্তু শুনিও। এর সঙ্গে তো 1,000 কোটি টাকা তুমি ইচ্ছে করলে আমি একা বানাতে পারবো না, আমার অ্যাসোসিয়েট লাগবে। সেই নেক্সাসে কারা ছিল, কারো নাম কিন্তু আসছে না। সুতরাং এটি কিন্তু একটা ফাঁকফোকর থেকে যাচ্ছে। সুতরাং আমি বলতে চাই যে এটা যথাযথ তদন্ত হয়ে যারা গুমের শিকার হয়েছে, সুযোগ থাকলে তাদের উদ্ধার করা, যদি বেঁচে থাকে কেউ। আর প্রকৃত দোষী কারা আমরা জানি, কারা করেছে, ক্ষমতায় টিকে থাকার জন্য করেছে, বিনা ভোটে ক্ষমতায় টিকে থাকার জন্য যত মানুষ। এবং শেষ দিন আপনি দেখুন, যেদিন পতন হয় সেদিনও তারা চাচ্ছিল মানুষ প্রয়োজনে 20 লাখ মরুক, 25 লাখ মরুক, কিন্তু আমার ক্ষমতায় টিকে থাকতে হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান যিনি আছেন, তিনি অত্যন্ত, আমি মনে করতে, এবং অন্যান্য বাহিনীর প্রধানরাও খুব বলিষ্ঠ ভূমিকা পালন করেছে এবং মানবিক ভূমিকা পালন করেছে। আর জীবন ক্ষয় চাননি। যেমন উত্তরবঙ্গে একটি ছেলে আমরা দেখেছি, সেই দৃশ্য, যে যাকে হত্যা করা হয়েছে, সৈয়দ আবু সাইদ। এইসব দৃশ্য দেখা যায় না, কিন্তু একটা মানবিক রাষ্ট্রগুলো চিন্তাও করা যায় না। কিন্তু দেখবেন যে সেই পুলিশটি কিন্তু অনেক পরে গ্রেপ্তার হয়েছে, এবং খুব দুর্ভাগ্যজনকভাবে যে এফআইআর দিয়েছেন সেখানে বলেছে ছাত্রদের মধ্যে গোলাগুলি হচ্ছিল। নিশ্চয়ই আপনি সেই ভিডিওটি দেখেছেন, আমরা যারা এই স্টুডিওতে আছি তারা সবাই দেখেছে, এবং যারা এই অনুষ্ঠানে আছেন, এই অনুষ্ঠান দেখছেন, সবাই দেখেছে
এই ঘটনাকেও কিন্তু ভিন্ন থেকে প্রবাহিত করার একটা অপচেষ্টা হ্যাঁ অবশ্যই ছিল, এবং আমি এসে বলে যে যদি সরকারের পতন না হতো এটি কিন্তু ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করলো, কারণ তাদের যে বসংবাদ মিডিয়া তারা ওভাবে প্রচার করতো যে না সেখানে, এবং দু একজন কিন্তু বলেছে আমার সাথে টক শোতে একজন ঢাকা বিষয়ের শিক্ষক, আমি খুব বিস্মিত হয়েছি, যদিও তিনি ভুয়া ভোটের এমপি হয়েছিলেন পরে, তিনি বলেছেন না এটি ক্যামেরার কারসাজি, উনি আসলে ওর বুকে গুলি করা হয়নি। এটি কোনো মানুষ এটি বলতে পারে, কিন্তু তিনি কিন্তু বলেছেন। সুতরাং আপনি যেটা বললেন আপনার সাথে আমি একমত, যদি সরকারের পতন না হতো এই যে এতগুলো ছাত্রকে হত্যা করা হয়েছে, শ্রমিক ভাইদের হত্যা করা হয়েছে, বাচ্চাদের হত্যা করা হয়েছে, এগুলো কিন্তু সব ভিন্ন খাতে প্রচার করা হতো, এবং যে ভিডিওগুলো বেরিয়েছে এই ভিডিওগুলো আমরা অনেকগুলো পেতাম না, তারা এটি প্রতিবন্ধকতা সৃষ্টি করতো। সুতরাং আমরা একটি মানবিক রাষ্ট্র চাই, আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র চাই, এবং আজকে যে স্বাক্ষর করেছে মানবাধিকার গুম বিষয়ক কমিটি, এটি অত্যন্ত ভালো দিকে সরকার একটু সুন্দর একটি সিদ্ধান্ত, একটি ভালো সিদ্ধান্ত, একটি মানবিক সিদ্ধান্ত। একই সঙ্গে যে কমিটি করা হয়েছে এর মধ্য দিয়ে আমরা ধরে নিতে পারি যে মানবিক বাংলাদেশের যাত্রা শুরু হলো। অবশ্যই অবশ্যই, এবং এখন যারা ক্ষমতায় আছে বা আগামী দিনে যারা নির্বাচনে আসবে, জিতে আসবেন, আমি নিশ্চয়ই বিশ্বাস করতে চাই যে আওয়ামী লীগ যেভাবে অর্ধেক এমপি হয়েছে বিনা ভোটে, তারপরে রাতের ভোট হয়েছে, ডামি ভোট হয়েছে, কোনো সরকার এই ভোটের মাধ্যমে ক্ষমতায় আসার চিন্তা করবে না। তারা চিন্তা করবে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হবে, যদি আমি 5 বছর চালালাম, যদি জনগণ আমাকে সাপোর্ট না করে পরে আমাকে প্রত্যাখ্যান করলে আমি থাকতে পারলাম না ক্ষমতায়, কিন্তু আমি জোর করে গুম করে মানুষ হত্যা করে, আমি বিডিআর বিদ্রোহ করে, আমি শাপলা চত্বরে কোমলমতি শিক্ষার্থীদের হত্যা করে আমি ক্ষমতায় থাকব, এটি কোনো দল আর বাংলাদেশে ভাববে বলে ধন্যবাদ জানাচ্ছি জনাব ইলিয়াস খান। ডক্টর হাসানাত আলী, যেমনটি আমরা জানি যে গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন হলো, সেই জায়গা থেকে আয়নাঘরের কারিগর এবার বেরিয়ে আসবে, আমরা সেই প্রত্যাশা কি রাখতে পারি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি দেশ টিভির এই জনপ্রিয় শোর যারা দর্শকরা দেখছেন, আগামীতে দেখবেন, বিশেষ করে আমার বিজ্ঞ আলোচক সিনিয়র সাংবাদিক দেশের ইলিয়াস ভাই সহ আপনাকে। দেখেন, আমরা তো স্বপ্ন দেখতে চাই, প্রত্যাশা করতে চাই, এবং স্বপ্ন বাস্তবায়নে আমার সন্তান, আপনার ছোট ভাই বোনেরা অকাতরে জীবন দিয়েছেন এই স্বপ্নটা দেখার জন্য যে এখানে আর কোনো মায়ের বুক খালি হবে না। কেউ রাতের বেলা বাসা থেকে তুলে নিয়ে যাবে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে, দিনের পর দিন তার বাবা মা জানবেন না তার সন্তানটা বেঁচে আছে কিনা, স্ত্রী জানবে না তার স্বামীটি আর কোনো দিন ফিরে আসবে কিনা। একজন ইলিয়াস আলীর সন্তানরা প্রত্যেক দিন তার বাবার চেহারা দেখে না, তার বাবার ছবি দেখে স্বপ্ন দেখে, এবং তার বাবা যদি মৃত্যুও হয়ে থাকে তাহলে তার শেষ পর্যন্ত লাশটা পর্যন্ত চেয়েছিল যেন কবর জিয়ারত করতে পারে। এরকম একটি ভয়াবহ বাংলাদেশ তৈরি করেছিল এই পতিত সরকার। সেই জায়গায় থেকে সরকারের আজকের যে উদ্যোগ, এটি তো জনমানুষের আকাঙ্ক্ষা, প্রত্যেকটি মানুষের আকাঙ্ক্ষা যে এই যে আমরা গুম দিবসে আগামীকালকে আন্তর্জাতিক গুম দিবস, সেই আগামীকালকের গুম দিবসে নিশ্চয়ই এই যে বিভিন্ন যে মায়ের কান্না বা আরো যে সমস্ত আছে দেখবেন, মায়ের কান্না, তারা এটাকে কাউন্টার করার জন্য আওয়ামী লীগরা মায়ের ডাক, তারপরে বিএনপি পরিবার, কতগুলো সংগঠন আছে দেখবেন যে বুকে ছোট ছোট বাচ্চা, তার বাবাকে দেখেনি, মায়ের পেটে ছিল বাচ্চা, তারপরে ভূমিষ্ঠ হয়েছে, তার বয়স আজকে 6 বছর 7 বছর 8 বছর হয়েছে, ওই ছবি দেখে সে বড় হচ্ছে যে তার বাবাকে কে বা কারা উঠিয়ে নিয়ে গেছে এখন পর্যন্ত পরিবার জানতেও পারছে না তারা কি আদৌ বেঁচে আছে না মরে গেছে। খুবই খুবই প্যাথেটিক এবং ভয়াবহ। আপনি যদি ঢাকার চৌধুরী আলমের কথা যদি আপনি চিন্তা করেন, কেউ জানে না কোথায় আছে। ইলিয়াস আলীর কথা বললাম, জানে না কোথায় আছে। আমি কিছুদিন আগে বগুড়াতে সেই পঞ্চগড়ের একজন মহিলাকে দেখছিলাম, তার মেয়েটি জানে না তার বাবার দেখতে কেমন, হাউমা করে কান্নাকাটি করছে, ছবি দেখে বড় হচ্ছি, আমি আমার বাবাকে জানি না, চিনি না। কেন? কখনো কেউ বিএনপি করার জন্য, কেউ সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য, এবং সর্বশেষ যে আয়নাঘরের কথা আপনি বললেন, আয়নাঘর থেকে যেটা বেরোলো, এই আয়নাঘরের বিচার যদি আমরা করতে না পারি এবং দৃষ্টান্তমূলক বিচার যদি না করতে পারি, এই সনদ বলেন আর এই গুম খুনের তদন্ত কমিশন বলেন, কোনোটাই কিন্তু কাজে আসবে না। কারণ এগুলোর জন্যই কিন্তু দীর্ঘ পঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ আজকের নতুন স্বাধীন বাংলাদেশ। সেই বাংলাদেশের যে আজকে যে উদ্যোগ এই সরকারের, আমি নিঃসন্দেহে সাধুবাদ জানাই যে অন্তত আন্তর্জাতিক গুম দিবসের একদিন আগে সরকার এ ধরনের একটি আন্তর্জাতিক সনদে প্রতিস্বাক্ষর করার মধ্য দিয়ে
জাতি বা যারা আজকে রক্ত দিয়ে দ্বিতীয়বার স্বাধীন করলো বাংলাদেশ, তাদের আত্মত্যাগের প্রতি কিছুটা হলো শ্রদ্ধা দেখানো সম্ভব হবে। তবে আমি একটা কথা বলি, ভাই যে সমস্ত কথাগুলো বললেন যে এর কুশীলবরা কারা, এর পেছনের লোকগুলো কারা, আমরা কিন্তু এখন পর্যন্ত দেখছি না। আমি জানি না এটা কেমন হবে। দেখেন, আমরা কিন্তু কোনো ঘটনার পুনরাবৃত্তি চাই না, একদমই আমি চাই না। কারণ দেশের অন্যতম বৃহৎ দলের নেত্রী একটা কথা বলেছেন, আমার খুব মনে দাগ কেটেছে, যে হিংসার বদলা হিংসা নয়, প্রতিহিংসার বদলা প্রতিহিংসা নয়। আমরা একটা ন্যায্যতার বাংলাদেশ চাই, সাম্যতার বাংলাদেশ চাই, আমরা একটা ভ্রাতৃত্ববোধের বা মর্যাদার বাংলাদেশ চাই। সেই জায়গায় যদি একটা আয়নাঘরের জায়গায় যদি 5টা আয়নাঘর ভবিষ্যতে কেউ তৈরি করে, সেটা কোনোভাবেই কাম্য নয়। হবে এটা আমি প্রত্যাশাও করছি না। একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যে এই আয়নাঘর চিরতরে মূলোৎপাটন করতেই হবে। এবং এর সাথে যারা কুশীলব, আজকে যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়, আমি জানি না এটা কতটুকু যৌক্তিক কতটুকু অযৌক্তিক, তবে আমি শুধু এইটুকু বলতে চাই যে মামলার সংখ্যা, মামলার গায়েবী মামলার আসামির সংখ্যা খুব বেশি হওয়া গুরুত্বপূর্ণ নয়, বরং প্রকৃত অপরাধী যারা, সেই প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে। কারণ আকাশ থেকে উড়ে এসে তো কেউ আমার ওই ছোট্ট 4 বছরের কন্যা সন্তানটা কি হেলিকপ্টারে গুলি করে মারেনি, কেউ না কেউ গুলি করে মেরেছে, কেউ না কেউ গুলি ছুঁড়েছে, কেউ না কেউ নির্দেশ দিয়েছে। অতএব এই কেউ না কেউকে, প্রকৃত ব্যক্তিকে চিহ্নিত করা, এই আয়নাঘর কেউ না কেউ তৈরি করেছে, কেউ না কেউ নির্দেশ দিয়েছে। এই লোকগুলো, এর মধ্যে বেশি লোক কিন্তু জড়িত। ডক্টর হাসানাত আলী, নির্দেশদাতা কিভাবে চিহ্নিত হবে? আপনিই বলছিলেন গতবার যে টক শোতে এসে আসলে মত প্রকাশের জন্য আপনাকেও হুমকির শিকার হতে হয়েছে। দেখেন, এটা খুব খুব সহজ, কারণ সেই ব্যক্তিগুলো আমার জানা মতে এখনো দেশে অবস্থান করছে যারা এই অপকর্ম করছে। কারণ আপনি আয়নাঘরের স্রষ্টা মেজর জেনারেল জিয়াউদ্দিন বা জিয়াউল হাসান, উনি তো আইনের কাস্টডিতে আছে, তাকে রিমান্ডে নিলেই জিজ্ঞাসাবাদ করলেই তার কাছ থেকে পাওয়া যাবে যে কে ছিল সেই নির্দেশদাতা, অবশ্যই পাওয়া যাবে। যারা এই যে বেনজির সাহেবের সম্পত্তি নিয়ে আসেন বাইরে থেকে, নিয়ে এসে তাকে জিজ্ঞাসা করেন এই সম্পদের সাথে কারা কারা। কারণ একজন বেনজির নাম তো আসছে, একজন ওসি সাহেবের, ওই যে গোপালগঞ্জে, যে তার হয়ে ওখানে জমিগুলো ক্রয় করেছে। একজন হারুন তো একা একা তৈরি হয়নি, কে এই হারুনটাকে তৈরি করলো? একজন বিপ্লব তো একা একা তৈরি হয়নি, কারা সেই আমলের। আমি বলছি খুব স্পেসিফিক ওয়েতে, আপনি সবগুলো মানুষের বিচার করার দরকার নেই, এমন কিছু মানুষের বিচার, দৃষ্টান্তমূলক বিচার দরকার। আইন সংশোধন করে স্পিডি ট্রায়ালে অথবা অধ্যাদেশ জারি করে, এবং রাজনৈতিক দলগুলো সেখানে অনুসমর্থন থাকবে যে এই ধরনের স্পিডি ট্রায়াল যদি করে প্রকৃত অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়, যেটা ভবিষ্যৎ আইন শৃঙ্খলা বাহিনী বা যারাই বলি না কেন, তারা যেন 10 বার ভাবে যে এই যে শাস্তিটা হয়েছে অপরাধীর, সেই শাস্তি দ্বিতীয়বার করার মতো দুঃসাহস যেন সংবাদটি আপনার নজরে এসেছে। হারুনের দালানের খনি শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে একটি পত্রিকা। বলা হচ্ছে সম্পদের দিক থেকে সাবেক আইজিপি বেনজিরকে ছাড়িয়ে গেছে সাবেক এডিবি প্রধান। প্রশাসনিক কর্মকর্তাদের এই ধরনের কর্মকাণ্ড আসলে কি বার্তা দেয়? দেখেন, এটি করার কোনো সুযোগ নেই, তারপরে হয়েছে। এখন তারা তো এই লোকগুলা যাদের ছত্রছায়ায় এটা হয়েছে বা যাদের এই বিষয়গুলো দেখভাল করার কথা ছিল, তারা অধিকাংশ এখনো স্ব চেয়ারে বসে আছে, তারা কেউ রাজনীতিবিদ নয়। কেন আপনি আইনের আওতায় আনছেন না? আমি তো মনে করব যে মাঠে এই যে হাজার হাজার লোককে মানে মিথ্যা না মানে নামবিহীন মামলার আসামি না করে, এই ধরনের আপনি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে ধরেন, সদস্যকে ধরেন, ওই দুর্নীতি দমন কমিশনের আইনজীবীকে ধরেন, যারা বেগম খালেদা জিয়ার মামলার বিরুদ্ধে একেবারে গলা ফাটে চিৎকার করলো, এখন তারা চুপ কেন? ধরেন আপনি দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান এখনও ওই জায়গায় বসে আছে। আপনি বাংলাদেশ ব্যাংকের ওই যে ইন্টেলিজেন্স যে ব্যুরো আছে তাকে ধরেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর রৌফ সাহেব তো এখনও দেশেই আছে, তাকে ধরেন, যার মধ্য দিয়ে আজকে ওই যে আমাদের দরবেশ বাবা বলছেন যে টাকা কিভাবে বড় বড় প্রজেক্টে টাকা আনা হয়েছে, এবং তার অর্ধেক নিত জয় সাহেব, অর্ধেক নিত আমাদের শেখ হাসিনার বোন শেখ রেহানা। তো এটা যদি দরবেশ সাহেব বলে থাকেন, তো সেই ব্যক্তি এবং সেখানে সহযোগিতা করেছেন আব্দুর রৌফ সাহেব, উনি বলেছেন মর্মে পত্রিকা বলছে, কেন আপনি রৌফ সাহেব এখন আইনের বাইরে থাকে? আপনি এই জাতীয় রাঘব বলদেরকে আপনি চিহ্নিত করেন, চিহ্নিত করে আপনি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন, দৃষ্টান্ত স্থাপন করুন যে অপরাধ করলে যত বড় শক্তিশালী হোক না কেন, সেটি আমার সন্তানের চেয়ে, সন্তানের এই রক্তের মূল্যের চেয়ে, দামের চেয়ে বেশি শক্তিশালী নয়। অতএব সেই রক্ত দিয়ে গড়া আমার এই দ্বিতীয় স্বাধীনতার বাংলাদেশ, এই সমস্ত দুর্বৃত্তদেরকে, এই সমস্ত অপকর্মকারীদেরকে, এই সমস্ত দানবদেরকে আপনি আইনের আওতায় নিয়ে আসেন। মানুষ খুশি হবে, মানুষ দুহাত তুলে দোয়া করবে, এবং মানুষ সেরকম বাংলাদেশ দেখার জন্যই অকাতরে 1000 লোকজন রক্ত দিয়েছে। শুধুমাত্র কয়েকটা গমচোর আর শুধুমাত্র কয়েকটা টাউট বাটপার গ্রাম্য তাদেরকে ধরার জন্য নয়। নির্বাচিত সরকার তারা করবে। আপনি প্রত্যেকটি সেক্টরের, আজকের প্রধান নির্বাচন কমিশনার তিনি সংবিধান স্থগিত করতে বলেন, কিসের জন্য, কি কারণে? যিনি সংবিধান প্রদত্ত ক্ষমতাকে কমিয়ে দেওয়ার জন্য।
এরই মধ্যে কিন্তু যৌক্তিক সময় নির্বাচনের দাবি রাখছে বিএনপি, কিন্তু সংস্কারের আগে নির্বাচন না সংস্কার করে নির্বাচন, সেটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সেই আলোচনায় ফিরবে একটা বিরতির পর। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ সন্ধ্যার। রাষ্ট্র বিনির্মাণ ও রাজনৈতিক পরিবেশ, এই শিরোনামে চলছে আজকের আলোচনা। ফিরছি অতিথিদের কাছে। ডক্টর হাসনাত আলী, যে আলোচনায় আমরা ছিলাম, সংস্কারের আগে নির্বাচন নাকি সংস্কার করে নির্বাচন? দেখেন, কিছু সংস্কার না করলে তো আপনি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। আমরা কিন্তু বহুবার বলেছি যে সংবিধান এই মুহূর্তে বাংলাদেশে বিরাজমান, পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে এই পতিত সরকার যে একটি একদলীয় বা আওয়ামী ভাবাদর্শের নির্বাচন কমিশন, নির্বাচনী ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনীকে নিজের প্রয়োজনে ব্যবহার করার মতো সকল রসদ কিন্তু সন্নিবেশিত করা হয়েছে এই বিচারপতি KBM খায়রুল হকের বুদ্ধির মাধ্যমে বা অপচেষ্টার মধ্য দিয়ে। তো সেই সংবিধানকে রেখে, একদলীয় বা দলীয় সরকার ব্যবস্থা রেখে আপনি নির্বাচন সুষ্ঠু করবেন কি করে? এই আন্দোলন আমরা অনেকেই বলতে চাই যে 5 তারিখে শুরু হয়েছে আর পরের মাসের 5 তারিখে শেষ হয়ে গেছে, বা 15 তারিখে শুরু হয়েছে 5 তারিখে। বিষয়টি এরকম নয়, বরং 18টি বছর 1/11-এর পর থেকে শত শত মানুষের রক্ত, এই যে 7 শতাধিক মানুষের গুম হওয়া, খুন হওয়া, তারপর এই যে 24-এর নির্বাচন করে দামি নির্বাচন, একদলীয় নির্বাচন, রাতের ভোট, দিনের ভোট রাতে হওয়া, এবং এই যে উপর্যপরি যে আন্দোলন, এই আন্দোলন, এই মাঠটি কিন্তু উত্তপ্ত ছিল। সেই উত্তপ্ত মাঠে তরুণ সমাজরা যখন মাঠে এসেছে, আগুনটা বারুদ উত্তপ্ত ছিল, আগুনটা দেওয়া হয়েছে, এটা জ্বলে গেছে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। তো সেই আইন শৃঙ্খলা বাহিনীকে আপনি দলীয় বাহিনী থেকে যদি দেশের বাহিনীতে পরিণত না করেন, কি করে সুষ্ঠু ভোট করবেন? সংস্কার সেখানে দরকার। আপনি বিচারালয়, আপনি সমস্ত, আজকে দেখেন মামলা থেকে অনেক নিরপরাধ মানুষ কিন্তু তারা রেহাই পেয়ে যাচ্ছে। নির্বাচন ব্যবস্থার উপর জনগণের আস্থা আছে? একদমই নাই। আমরা তো বহুবার বলেছি যে নির্বাচনী ব্যবস্থার প্রতি আস্থা রাখার কোনো যৌক্তিক কারণ নেই, কারণ ইতিহাস বলছে যে দেশের কোনো একটি নির্বাচন সুষ্ঠু হয়নি দলীয় সরকারের অধীনে। ইভেন শেখ মুজিব যে 72-এ যে নির্বাচন করলো, সেই 73-এ সেই নির্বাচনে মোস্তাককে জিতানোর জন্য ব্যালট বাক্স কুমিল্লা থেকে ছিনতাই করে নিয়ে এসে বঙ্গভবনে, গণভবনে বসে তাকে জিতানো হয়েছিল। সুষ্ঠু তো হয়নি। কি আমাদের 14 নির্বাচন হয়নি, 18 নির্বাচন হয়নি, 24 নির্বাচন। ইভেন একটা কথা বলে যায় এখানে, আমি জানি কে কি মনে করবে, ইভেন যে 15 ফেব্রুয়ারি যে নির্বাচন, তাকেও তো মানুষ গ্রহণ করেনি সেইভাবে সুষ্ঠু হিসাবে। তো এটাও আমাকে বলতে হবে। তার মানে হলো যে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না। সংবিধানে বলা আছে দলীয় সংসদ, সংবিধানের অধীনে নির্বাচন হবে। তো ওটাকে সংস্কার না করে আপনি কি করে একটা যেন তেন নির্বাচন আপনি দিলেন, আর সেখানে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলো? এটি ভাবার কোনো যৌক্তিক কারণ নেই। ডক্টর হাসনাত আলী, ইলিয়াস খান, যেমনটি আসলে বিএনপি দাবি করছে যে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হোক, অন্যদিকে আবার জামায়াত প্রধান বলেছেন বিএনপির নির্বাচন জিকির জনগণ মেনে নেবে না। বাস্তবতা কি? না, এটি তো জামাত প্রধান যেটি বলেছেন, এটি তো তিনি কেন বলেছেন, কিভাবে বলেছেন আমি জানি না, বাট যৌক্তিক সময় তো আমরা বুঝি। যেমন ধরুন, তত্ত্বাবধায়ক সরকার আমাদের যে নির্বাচন কন্ডাক্ট করেছে, কিন্তু 3 মাস সময় তারা পেত। এই সরকার একটু বেশি সময় নিক, কারণ 16.5 বছর ধরে অনেক জঞ্জাল হয়েছে। একটু আগে যেটা হাসনাত ভাই বললেন, আমাদের সবগুলো প্রতিষ্ঠান শেষ করে দেওয়া হয়েছে। এই যেমন PSC, সেখানে ক্যাডার দেখলে আমরা সন্দিহান হই, এর কি আবেদ আলী ক্যাডার না আসল ক্যাডার, আমরা সন্দিহান হই না। এবং আবেদ আলী ক্যাডার কিন্তু আছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, মানুষের সাথে বিহেভ, তারা কিন্তু পাবলিক সার্ভেন্ট, বাট তারা পাবলিকের মালিক এরকম মনে করে। সুতরাং এই যে, তারপর ধরুন নির্বাচন কমিশন, সবগুলোই আলোচনা হয়েছে, নির্বাচনগুলো শেষ করে দেওয়া হচ্ছে। বাংলাদেশের নির্বাচন বলতে কিছু নেই। স্টুডিওতে মনে হয় আমি কমপক্ষে 10 বার বলেছি বা তারও বেশি। শুধু পার্লামেন্ট নির্বাচন না, আমরা সেটির কথাই বলি, কোথাও কোনো নির্বাচন নাই। যেমন একটি মসজিদ কমিটিতে দেখলাম যে শুক্রবার তিনি যে বয়ান দেন, সেখানে বলেছেন যে মদ খাওয়া অন্যায় ধর্মীয়ভাবে, কিন্তু সেই মসজিদ কমিটির যে আওয়ামী লীগ নেতা সভাপতি ছিলেন, তিনি ছিলেন মদ্যপায়ী। সুতরাং ওই ইমাম সাহেবের আর চাকরি থাকে না। সুতরাং শুধু পার্লামেন্ট, উপজেলা পরিষদ, ইউপি, এগুলো না, স্কুল কলেজে যত কমিটি, পাড়ায় মহল্লায় যে বিভিন্ন সামাজিক সংগঠনের সেসবের যে কমিটি, ধরুন পার্কের কমিটি, এলাকায় একটা পার্ক থাকলে একটা নিজেরা চলাচল করার জন্য, ভালোভাবে ম্যানেজ করার জন্য একটা কমিটি থাকে, সেখানেও আওয়ামী লীগের লোকদের প্রধানত সব আওয়ামী লীগের লোকজনদের ছিল। কিন্তু এগুলো ঢেলে সাজাতে হবে। তারপর প্রশাসন, আমরা জানি যে প্রশাসন নৌকার পক্ষে ভর্তি হচ্ছে সরাসরি। পুলিশ বাহিনী দেখুন, পুলিশ বাহিনীর উপর ক্ষোভটা আপনি এবার লক্ষ্য করেছেন এই আন্দোলনে। সুতরাং সবগুলো আসলে ঠিক করার বিষয় আছে। বলা হয়ে থাকে যে গত 15 বছরে আমলাদের দলীয়
কর্মী বাহিনীতে রূপান্তর করা হয়েছিল। রূপান্তরিত করা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করেছে। এই জন্য বাংলাদেশটা এখন এমন হয়ে গেছে, এখানে কেউ ডাক্তার হতে চায় না, কেউ ইঞ্জিনিয়ার হতে চায় না, সবাই শুধু আমলা হতে চায়। আপনি দেখবেন বিশেষ ক্যাডার যারা আছেন বড় অংশ ইঞ্জিনিয়ার, ডাক্তার। কারণ জানি যে আমরা বাংলাদেশের কনটেক্সটে ডাক্তার ইঞ্জিনিয়ার যারা পড়েন তারা কিন্তু মেধাবী ছাত্র, ফার্স্ট বেঞ্চার, তারা সবাই গিয়ে আমলা হতে চান। এটা বিরাট একটা প্রবণতা। এবং বিগত সরকারের নির্বাচনের কারচুপি, দুর্নীতি, লুটপাট সহ অবৈধ কর্মকাণ্ডের হোতা ছিল আমলারা, এবং সব পদে এখনো তারা বহাল আছে। তাহলে সংকটের সমাধান হবে? এগুলো ঠিক করতে একটু সময় লাগবে, আশা করি ঠিক হয়ে যাবে। তবে জামাত প্রধান যিনি বলেছেন, আমি মনে করি যে নির্বাচিত সরকারের কাছে যত দ্রুত সম্ভব ক্ষমতা দেওয়া উচিত। কারণ মানুষ কিন্তু দীর্ঘদিন ভোটদান থেকেও বঞ্চিত। বাংলাদেশ কিন্তু এই যে আন্দোলন যে শিক্ষার্থীরা করেছে, তারা কিন্তু ভোট দিতে পারে না। ধরুন তাদের বয়স 25 থেকে 27 বা এরকম, হ্যাঁ, বা আর একটু কম, তারা কিন্তু কোনোদিন ভোট দিতে পারেনি। বাংলাদেশে কোনো ভোট তাদের কেন্দ্রে যেতে দেওয়া হয়নি, যেতে পারেনি। সুতরাং ভোট দেওয়ার একটা কিন্তু ব্যাপক আগ্রহ মানুষের আছে। তাই আমি মনে করি একটি গণতান্ত্রিক সরকার ভোটের মাধ্যমে তাদের কাছে যত দ্রুত সম্ভব ক্ষমতা ছেড়ে এবং রোডম্যাপ ঘোষণা করা উচিত। এখন চিফ অ্যাডভাইজার সাহেব বলেছেন যে জনগণ যখন চাইবে তখন সরে যাবে। জনগণ কখন চাইবে এটা তো উনি বলতে পারবেন না, কারণ সেখানে আমরা রেফারেন্ডাম করতে হবে, জনগণকে চায় কি চায় না। সুতরাং একটি রোডম্যাপ তাদের ঘোষণা করা উচিত। এটি 6 মাস হতে পারে, 9 মাস হতে পারে, বা উনি যদি সক্ষম হন আরও কম হতে পারে। প্রয়োজনে উনি উপদেষ্টা যারা আছেন এটি আরও বাড়িয়ে নিতে পারেন। সুতরাং আমি বলতে চাই যে যত দ্রুত সম্ভব ভোট দেওয়া উচিত এবং গণতান্ত্রিক সরকারের হাতে। বিএনপিকে নিয়ে সুপরিকল্পিত চক্রান্ত চলছে এমনটি বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন 1/11-র কথা আমরা ভুলে যাইনি। নিশ্চয়ই তার কাছে অনেক খবর আছে যেটা আমরা জানি না। আমরা রাজনীতিটাকে আসলে সারফেস লেভেল থেকে দেখি, ওনারা তো আরও গভীরভাবে দেখেন। অনেক কিছু ওনাকে ফেস করতে হয়। নিশ্চয়ই ষড়যন্ত্র আছে বলে উনি বলেছেন, কিন্তু ষড়যন্ত্র করে এটা লাভ নেই। বিএনপি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম দল এবং এই দলটির যিনি প্রধান বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু যতবার নির্বাচন করেছেন কোনোদিন তিনি হারেননি। মানুষ তাকে শ্রদ্ধায়, ভালোবাসায় তাকে পার্লামেন্টে পাঠিয়েছেন। বাট আমাদের যে এই দেশ থেকে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, তিনি কিন্তু 3টে আসনে দাঁড়িয়েছিলেন এবং তখন তরুণ ছিলেন সাদেক হোসেন খোকা, তার কাছে হেরেছিলেন। তিনি শুধু গোপালগঞ্জে জিতেছিলেন, আর কোথাও জিততে পারেননি। কিন্তু বেগম খালেদা জিয়ার কিন্তু পরাজয়ের কোনো রেকর্ড নাই। সুতরাং যত দ্রুত সম্ভব, আমি যে কথাটা বলছি। ধন্যবাদ জানাচ্ছি জনাব ইলিয়াস খান। ডক্টর হাসানাত আলী, গণঅভ্যুত্থানের পরও কি তাহলে ষড়যন্ত্র থেমে নেই? মোটেই থেমে নেই, ষড়যন্ত্র তো চলমান। আমরা ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখলাম এই যে আমাদের আনসার লীগ দেখলাম, তারপরে বিদ্যুৎ লীগ দেখলাম, রিকশা লীগ দেখলাম, এগুলো তো ষড়যন্ত্রের অংশ। প্রত্যেকটার পেছনে আপনি দেখবেন একটা একটা করে ষড়যন্ত্র। বিদেশে বসে 3 মাসের মধ্যে নির্বাচন করার জন্য ভারতকে অনুরোধ করেছি বা আহ্বান জানিয়েছি, ষড়যন্ত্রের অংশ। সেখানে অনেকেই মনে করছে যে ভারতের শেখ হাসিনার অবস্থান প্রতি বিপ্লবের বার্তা দিচ্ছে। আপনি এমনটি মনে করেন কিনা, সে আলোচনায় ফিরবো। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর হাসানাত আলী, যে আলোচনায় আমরা ছিলাম, ভারতের শেখ হাসিনার অবস্থান প্রতি বিপ্লবের বার্তা দিচ্ছে কি? দেখেন, প্রতি বিপ্লবের কথা আমরা খুব বেশি করে শুনছি। এখন পার্শ্ববর্তী দেশে থেকে যদি বাংলাদেশ সম্পর্কে তার সন্তানকে দিয়ে প্রতিনিয়ত বিভ্রান্তিমূলক এবং একটা উস্কানিমূলক বক্তব্য প্রচার করা, সেটা প্রতি বিপ্লব না হলেও বাংলাদেশের অখণ্ডতা এবং বাংলাদেশের শান্তি শৃঙ্খলার বিপক্ষে এক ধরনের যে ষড়যন্ত্র, এটা তো বলাই যায়। আমি আর একটা জায়গায় একটু বলি। দেখেন, যে সংস্কারের কথা আমরা বলছি, সংস্কার দরকার। আমি আরও বললাম যে কোর্ট বেগম খালেদা জিয়ার মতো একজন নারীকে মিথ্যা মামলায় সাজা দেয়, মৃত্যুর মুখোমুখি ঠেলে দেয়, যে কোর্ট জোবাইদা রহমানের মতো একজন ভদ্র মহিলাকে, যিনি রাজনীতির কোনো চোরাগলিতে হাঁটেননি, তাকে রাতের বেলা কোর্ট বসিয়ে শাস্তি দেন, যে কোর্ট নির্বাচনের আগে শত শত বিএনপির প্রমেজিং লিডার যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন তাদেরকে 2 বছরের শাস্তি দিয়ে তড়িঘড়ি করে যে নির্বাচনে অযোগ্য ঘোষণা করেন, সেই বিচারালয়ের সংস্কার আপনি করবেন না? যে বিচারালয়ে হত্যা মামলার আসামি হাইকোর্টের বিচারপতি হয়, যে কোর্টে একজন আপিলেট ডিভিশনের বিচারপতি বলেন আমি শপথবদ্ধ রাজনীতিবিদ, সেই কোর্টকে ভেঙে চুড়ে যদি আপনি সঠিক পথে না নিয়ে আসেন, কি করে আপনি সুষ্ঠু নির্বাচন করবেন? নির্বাচনের যে প্রশ্ন, আজকে সময় নিয়ে যে প্রশ্নটি উঠছে, দেখেন, যৌক্তিক সময় অবশ্যই দিতে হবে, কিন্তু প্রশ্ন হলো যৌক্তিক সময়টা কত দূর। মনে রাখতে হবে কিন্তু এই যতগুলো সংস্কার আমরা করব বা এই তত্ত্বাবধায়ক সরকার করবে, এটা জাতি নিঃসন্দেহে সাধুবাদ জানাবে, করতেই হবে। কিন্তু এই সমস্ত সংস্কারগুলোকে
এগুলাকে কিন্তু অনুমোদন বা এটাকে অনুমোদন করাই নিতে হবে কিন্তু সংসদ থেকে। তা আর একটি কথা হচ্ছে, গণতান্ত্রিক সরকারের জন্য আমরা যে 18 বছর আন্দোলন করতাম, তো একটা গণতান্ত্রিক সরকারের হবে কিভাবে? একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে। তো সেই নির্বাচন নিয়ে যদি একটি বৃহৎ রাজনৈতিক দল, যারা পরপর 3 বার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল জনগণের রায়ে, সেই দলটা নির্বাচনের কথা বললে দোষ হবে কেন? তারা তো নির্বাচনের মধ্যে ক্ষমতায় যেতে চায়। তারা তো ভোট চুরি করে, ভোট ডাকাতি করে, বা যেন তেন প্রকারের দামি তুমি আমি মার্কা ভোট করে, বা রাতের ভোট দিনে করে, দিনের ভোট রাতে করে, বা ভোটারবিহীন নির্বাচন করে তো ক্ষমতায় যেতে চায়নি। তাহলে এটি নিয়ে কেন সমালোচনা হবে? বরং এই ভোটের জন্যই তো আন্দোলন করেছে। রাষ্ট্রের মালিককে জনগণ, সেই জনগণের মালিকানা ছিনতাই করেছিল শেখ হাসিনা সরকার। সেই ছিনতাইকৃত মালিকানা জনগণকে ফিরিয়ে দিতে হলে আমি তো ভোটের মাধ্যমে আমার নেতা নির্বাচন করব, নির্বাচনের মাধ্যমে সেই নেতা নির্বাচন করব। সেই নেতা নির্বাচন করার পদ্ধতি নিয়ে যদি আলোচনা না করা যায়, তাহলে আমরা কোন দিকে হাঁটছি? মাথায় রাখতে হবে, সকল সংবিধান আমার কি বলে যে সংস্কার, প্রত্যেকটি সংস্কার একটি একটি করে পার্লামেন্টে কিন্তু এটা অনুমোদন করাই নিতে হবে। অতএব সেই পার্লামেন্ট হবে জনগণের পার্লামেন্ট, সেই পার্লামেন্ট হবে প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশের যে চেতনা ছিল ৭১-এর স্বাধীনতা যুদ্ধে, সেই নেতা। দেখেন, বিএনপির পক্ষ থেকে কিন্তু তাদের নেতা জনাব তারেক রহমান কিন্তু একটি কথা বলেছেন যে আমাকে নির্বাচিত করার কোনো দরকার নেই, আপনারা যাকে খুশি তাকে নির্বাচিত করেন, রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠান, কিন্তু জনগণ যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এবং ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে যেন জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, সেটি আপনারা নিশ্চিত করেন। মেসেজ খুব ক্লিয়ার যে বিএনপিকে ক্ষমতায় আসতে হবে। বিএনপি একবারও বলেনি। বিএনপি শুধু 18 বছর ধরে যে আন্দোলনটি করছে, সেই আন্দোলনটিই ছিল জনমানুষের ভোটাধিকারে ফিরিয়ে দেওয়ার আন্দোলন। সেই ভোটাধিকারে ফিরিয়ে দেওয়ার একটি সুযোগ তৈরি হয়েছে এটা দীর্ঘ রাজনীতির মধ্য দিয়ে। আমার এই সন্তানদের প্রায় 8 শতাধিক মানুষের রক্ত এবং বলিদানের আত্মত্যাগের মধ্য দিয়ে সেই নির্বাচন ব্যবস্থা যদি সুষ্ঠু না হয়, গ্রহণযোগ্য না হয়, বা নির্বাচন সুষ্ঠু করা না যায়, তার জন্য সংস্কার যেমন দরকার, ঠিক একইভাবে রাজনৈতিক দলগুলো একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কারের দেখানো পথে তারা আগামী দিনে এই দেশকে পরিচালনা করবে। সেটি বোধহয় বড় ধরনের একটি প্রত্যাশা জনমানুষের। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ইলিয়াস খান। মহাপ্রতাপশালী হাসিনা সরকারের পতনের রাজনৈতিক শিক্ষাকে আরো একটু যদি যুক্ত করি, সুবিধাভোগী রাজনৈতিক দলগুলো কি বার্তা নেবে? এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি একটু যোগ করি। এই যে প্রতি বিপ্লবের কথা বলেছেন, পৃথিবীর কোনো স্বৈরাচার কিন্তু ক্ষমতাচ্যুত হয়ে আর ফিরে আসতে পারেনি। সুতরাং এই সরকারের যেভাবে পতন হয়েছে, আমাদের আওয়ামী লীগের বন্ধুরা অনেক স্বপ্ন দেখছেন যে দেশে অনেক সমস্যা হবে, এই হবে সেই হবে, আবার আওয়ামী লীগ ফিরে আসবে। এটি সুদূর পরাহত। এটি চিন্তা করার বা এটি ভাবার, এটি আশা করার কোনো কারণ নাই। আপনার প্রশ্নটি ছিল, হ্যাঁ, এখন দেখলাম যে জাতীয় পার্টি নামে একটি দল আছে, যারা গত বিশেষ করে 3টি নির্বাচনে, প্রশাসনের নির্বাচন, যেগুলো ভোটারবিহীন নির্বাচন, রাতের নির্বাচন, ডামি নির্বাচন, প্রত্যেকটি নির্বাচনে কিন্তু আওয়ামী লীগের সহযোগী ছিল। এবং এই যে শাসনটি প্রলম্বিত হয়েছে, দীর্ঘদিন তারা 15 বছর ক্ষমতায় টিকে ছিল, জগদ্দল পাথরের মতো মানুষের উপর চেপে বসেছিল, এটি তো তারা সহযোগী ছিল। যেমন এবারের নির্বাচনে, এই যে গত নির্বাচন, তো এগুলোকে নির্বাচন বলা যায় না, যাই হোক, গত নির্বাচনে আমরা দেখুন তথাকথিত 5টি দল পার্লামেন্টে গিয়েছিল, এর মধ্যে একটি হচ্ছে জাতীয় পার্টি। এবং তারা কিন্তু খুব আগে অনেক কথা বলে, কিন্তু ক্ষমতার প্রশ্নে যখন আসে তখন তারা আওয়ামী লীগের সঙ্গে যোগ দিয়েছে। এখন দেখলাম যে ওই দিন বঙ্গভবনে যে প্রধান উপদেষ্টার যেদিন শপথ হয়, দেখলাম জাতীয় পার্টির নেতারা আছে এবং খুব সুশীল কথা বলছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান বোধহয়, তিনি গতকাল না পরশুদিন বলছেন শেখ হাসিনাকে এনে বিচার করা হতো। তিনি তার ভবিষ্যতে দ্বন্দ্ব করেছেন শেখ হাসিনার কাছে কে বেশি যাবে, কি এই লড়াই ছিল না, শেখ হাসিনার ক্লোজ কে হবে। সুতরাং এই দলটিরও, এবং এই সুযোগে আমি বলে রাখি যে 3টি নির্বাচন হয়েছে, আমরা বলি, আমি জানি না আইনগত কি ভিত্তি আছে, আইনজ্ঞরা ভালো বলতে পারবে, এই 3টি নির্বাচন বাতিল করা উচিত, অবৈধ ঘোষণা করা উচিত। কারণ এটি বাংলাদেশের যে গণতন্ত্রের ভিত, যেটি মূল ভিত, সেটি কিন্তু শেষ করে দিয়েছে এই 14, 18 এবং 24 সালের নির্বাচন। সুতরাং এবং এমন সব মানুষ নির্বাচিত হয়েছে যে বাংলাদেশের মানুষ তাদের কোনোদিন নাম শোনেনি, তাদের রাজনীতির কোনো অবদান নাই, কালো টাকার মালিক, তথাকথিত ব্যবসায়ী, বিদেশের টাকা পাচারকারী। এই দেখুন না, একজন এমপি হয়েছিলেন, তিনি এখন কুয়েতে জেল খাটছেন, গত 18 সালে এমপি হয়েছিলেন, এবং টাকার জোরে সেই ব্যক্তিটি নিজের বউকে এমপি বানিয়েছিলেন, আর কোনো জন্য নাই। কিন্তু তারপর দেখুন একজন মন্ত্রী ছিলেন, পৃথিবীর দ্বারে দ্বারে ঘুরেছেন, এই যে তথ্য প্রতিমন্ত্রী ছিলেন, তিনি কানাডা গেছেন, ঢুকতে দেয়নি, দুবাইতে ঢুকতে দেননি, এবং তিনি এয়ারপোর্টে শুয়েছিলেন, সেই ছবি ভাইরাল হয়েছে, আমরা সবাই দেখেছি। তো এই ধরনের মানুষ যদি পার্লামেন্ট সদস্য হয়,
এটি তো এই দুর্বিনীত শাসনের কারণে হয়েছে। সুতরাং এই 3টি নির্বাচন অবৈধ ঘোষণা করা উচিত। এই এখানে যারা নির্বাচিত হয়েছিলেন তারা যে রাষ্ট্রীয় সুবিধা পেয়েছেন সেগুলো ফেরত আনার ব্যবস্থা করে, এই প্রশ্নটি আসলে ওঠা দরকার। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যেমন রাজনীতিকরণের ইতিহাস রয়েছে, আবার রাজনীতিতে অপরাজনীতিরও কিন্তু ইতিহাস রয়েছে। সুস্থ ধারার রাজনীতি থেকে আমরা কত দূর? আমরা এবার আশা করতে চাই, আসলে আমাদের সংস্কৃতি একটু চেঞ্জ হলেও হয়েছে, এবং আগামী দিনে আশা করতে চাই। যেমন আমি আশাবাদী হচ্ছি কেন, আমরা সবাই জানি যে আমরা এই জেনারেশনকে ভাবতাম যে তারা বুঝি সারাদিন মোবাইল দেখে, বিদেশি সিনেমা দেখে, ক্রিকেট খেলা দেখে, দেশ নিয়ে বোধহয় তাদের কোনো ভাবনা নেই। যেমন তারা যখন 9 দফা শুরু করেছে আমি একটু অভিমান করেছিলাম, কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। দেশের যত গণতান্ত্রিক আন্দোলন, দেশের যত আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিরাট অবদান ছিল। যেমন 90 স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করেছিল, তাদের নেতৃত্বে সব জায়গায় হয়েছিল। ভাবলাম যে তারা শুধু তাদের কথাই ভাবছে, দেশে গণতন্ত্র নেই, দেশে একটা দুঃশাসন চলছে, একটা মানবিক রাষ্ট্র হচ্ছে না, ছাত্রদের কোনো কথা বক্তব্য নেই। তখন দেখলাম যে তারা 1 দফা দিয়েছে। তখন আমার আসলে 1 দফায় রূপান্তরিত হয়েছিল। অনেক ধন্যবাদ জানাচ্ছি ডক্টর হাসনাত আলী। দর্শক, এখানেই শেষ করছি দেশসুন্ধার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।